ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব পদার্থের আরেকটা ধর্ম নিয়ে, সেটা হলো স্থিতিস্থাপকতা। প্রথমে আমরা জানবো স্থিতিস্থাপকতা জিনিসটা কি। কোনো একটা বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করে, কোনো একটা বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুটার আকার আকৃতির পরিবর্তন করার চেষ্টা হলে ওই বস্তুটা সেই ঘটনার বিরুদ্ধে বাধা দেয়, মানে বাইরে থেকে প্রযুক্ত ওই বলের বিরুদ্ধে বাধা দেয় তার ওই বিকৃতিকে প্রতিহত করার জন্য। পদার্থের এই ধর্মকে আমরা বলি স্থিতিস্থাপকতা। তাহলে কোনো বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তু যে ধর্মের জন্য ওই বলের বিরুদ্ধে বাধা দেয় তাকে আমরা বলছি আমরা স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা জিনিসটা আমরা কি জানলাম। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা বস্তুর ওপর যদি বল প্রয়োগ করে বস্তুটিকে বিকৃত করা হয় এবং বল অপসারণ করে নেওয়ার পরে বস্তু যদি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসে, বল প্রয়োগ করে বস্তুটিকে বিকৃত করা হলে এবং বল অপসারণ করে নিলে বাইরে থেকে উদ্ভূত বস্তুর ভেতর থেকে উদ্ভূত বল যদি তাকে সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারে, সেই সমস্ত বস্তুকে আমরা বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। তাকে বলবো আমরা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, স্থিতিস্থাপক বস্তু। তাহলে যে সকল বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুর আকৃতির পরিবর্তন করা হলে, বাইরে থেকে প্রযুক্ত বল অপসারিত হলে বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে আসে, সেই সকল বস্তুকে বলবো আমরা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, বা একে ইংরেজিতে বলা হয় কমপ্লিটলি ইলাস্টিক। যদি বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুর আকৃতির পরিবর্তন করা হলে বাইরের বল অপসারিত করার পরও যদি বস্তুটা সম্পূর্ণরূপে বিকৃত রয়ে যায়, তখন সেই সকল বস্তুকে বলবো আমরা পূর্ণ নমনীয় বস্তু, পূর্ণ নমনীয় বস্তু। 3, বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে বস্তু যদি কোনো রকম আকৃতির বিকৃতি যদি না ঘটে, সেই ধরনের বস্তুকে বলবো আমরা পূর্ণ দৃঢ় বস্তু। তাহলে আমরা বুঝলাম যে স্থিতিস্থাপকতা একটা ধর্ম, যে ধর্মের জন্য বস্তু বিকৃত হতে চায় না বা তাকে বাইরে থেকে বল প্রয়োগ করে বিকৃত করার চেষ্টা করা হলে সেই বিকৃতির বিরুদ্ধে সে বাধার সৃষ্টি করে। বাইরে থেকে বল প্রয়োগ করে যদি বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটানোর চেষ্টা করা হয় তাহলে তার বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। এই ধর্মকে বলছি আমরা স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে বস্তুকে আমরা 3টে ভাগে ভাগ করলাম। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, যে সমস্ত বস্তু বাহ্যিক প্রযুক্ত বল অপসারিত করলে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে, আগের আকৃতিতে ফিরে আসে, আগের আয়তনে ফিরে আসে, সেই সকল বস্তুকে বলছি আমরা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। যে সমস্ত বস্তু সম্পূর্ণরূপে বিকৃত রয়ে যায় তাকে বলছি আমরা পূর্ণ নমনীয় বস্তু। এবং যে সমস্ত বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করেও তাকে আদৌ বিকৃত করা যায় না, সেই সমস্ত বস্তুকে বলছি আমরা পূর্ণ দৃঢ় বস্তু। বাস্তবে কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক পূর্ণ নমনীয় নয়, কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক বা পূর্ণ নমনীয় নয়। আচ্ছা, এই স্থিতিস্থাপক ধর্মটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে একটু দেখে নেবো আমরা। নির্ভরশীলতা। দেখা গেছে যে উষ্ণতা বৃদ্ধি করলে স্থিতিস্থাপকতা হ্রাস পায়, বৃদ্ধিতে হ্রাস। উষ্ণতা বৃদ্ধি করলে যে কোনো বস্তুর স্থিতিস্থাপকতা হ্রাস পায়। এর একটা ব্যতিক্রম আছে, ইনভার। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে ইনভারের স্থিতিস্থাপকতার কোন রকম পরিবর্তন হয় না। ইনভারের স্থিতিস্থাপকতা উষ্ণতার উপর নির্ভরশীল নয়। সেকেন্ড পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অশুদ্ধির উপস্থিতি। কোনো বস্তুতে যদি অশুদ্ধি যোগ করা হয় তাহলে তার স্থিতিস্থাপকতা ওই অশুদ্ধির প্রকৃতির ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। যেমন একটা উদাহরণ নিলে বোঝা যাবে, বিশুদ্ধ সোনাতে পটাশিয়াম যোগ করলে সোনার স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। সেই জন্য আমরা সোনার যখন গয়না তৈরি করি তখন বিশুদ্ধ সোনা ব্যবহার না করে কিছুটা অশুদ্ধি, পটাশিয়াম হিসাবে অশুদ্ধি মিশ্রিত সোনাকেই ব্যবহার করা হয়। সেই সোনা অনেক বেশি স্থিতিস্থাপক হয়।
ফলে অনেক বেশি টেকসই হয়। আমরা লোহাকে সরাসরি আমাদের কাজে ব্যবহার না করে লোহার সাথে আমরা অশুদ্ধি হিসাবে কার্বনকে যোগ করি। লোহার সাথে আমরা অশুদ্ধি হিসাবে কার্বনকে যোগ করি। যোগ করলে কার্বন অশুদ্ধির উপস্থিতিতে লোহার স্থিতিস্থাপকতা অনেক বৃদ্ধি পায় এবং তাকে বলি আমরা ইস্পাত। সেই জন্য কোনো শক্তিশালী যন্ত্রাংশ তৈরিতে, ব্রিজ তৈরিতে, রেল লাইন তৈরিতে আমরা লোহা ব্যবহার না করে ইস্পাত ব্যবহার করি। ইস্পাত হলো অশুদ্ধি মিশ্রিত লোহা। তাহলে এই অশুদ্ধির উপস্থিতিতে এর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা লোহা ব্যবহার না করে কেন ইস্পাত ব্যবহার করি। সোনাতে আমরা কেন অশুদ্ধি যোগ করি আমরা বুঝতে পারলাম। এছাড়া দেখা গেছে যে কোনো একটা বস্তুকে যদি বারবার আমরা বিকৃত করি তাহলে তার স্থিতিস্থাপকতা হ্রাস পায়। কোনো একটা বস্তুকে যদি আমরা বারবার উষ্ণ ও শীতল করতে পারি, মানে গরম করলাম আবার ঠান্ডা করলাম, গরম করলাম আবার ঠান্ডা করলাম, এরকম প্রক্রিয়াতে বস্তুর স্থিতিস্থাপকতা হ্রাস পায়। ক্লিয়ার? তাহলে স্থিতিস্থাপকতা জিনিসটা কি এটা নিশ্চয়ই ক্লিয়ার। ওকে, আসি নেক্সট পোর্শনে। আমরা এবার জানবো পীড়ন কি। কোনো একটি বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুটিকে বিকৃত করার চেষ্টা করা হলে, অর্থাৎ বস্তুটির আকৃতি, আয়তন প্রভৃতির পরিবর্তন করার চেষ্টা করা হলে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে উৎপন্ন প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে, যা বস্তুটির এই বিকৃতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। তাহলে বাইরে থেকে প্রযুক্ত বলের বিরুদ্ধে বস্তুটির প্রতি একক ক্ষেত্রফলে উৎপন্ন প্রতিক্রিয়া বলই হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন সমান প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। এই প্রতিক্রিয়া বলের পরিমাণ কি হবে? আমরা জানি ক্রিয়া বলের সমান প্রতিক্রিয়া বল উৎপন্ন হয় নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী। তাহলে বাহ্যিক বল তাই হচ্ছে ক্রিয়া বল। তাহলে বাহ্যিক বল সমানই প্রতিক্রিয়া বল বাই ক্ষেত্রফল। এর একক বলের একক বাই ক্ষেত্রফলের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে এর একক হবে বলের একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এসআই একক হবে নিউটন পার মিটার স্কোয়ার। বল বাই ক্ষেত্রফল এর মাত্রা হবে বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা ml (10⁻²), ক্ষেত্রফলের মাত্রা l স্কোয়ার। এক্ষেত্রে মাত্রাটা আমরা বলতে পারি ml(1) (10⁻²). আচ্ছা, বল বাই ক্ষেত্রফল রাশিটা আমাদের পূর্ব পরিচিত। এই রাশিটাকে আমরা চাপ আকারে চিনি। এখানেও দেখতে পাচ্ছি এককটা চাপের একক এবং মাত্রাটাও দেখতে পেলাম যে সেটা চাপের মাত্রা। ক্লিয়ার? এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এরপর আমরা জানবো স্থিতিস্থাপক সীমা কি। স্থিতিস্থাপক সীমা প্রতিটি বস্তু বাহ্যিক এক সর্বোচ্চ বলের মান পর্যন্ত পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর মতো আচরণ করে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে কি? যদি বাহ্যিক বল অপসারিত করে নেওয়া হয় বস্তুটি সম্পূর্ণরূপে আগের অবস্থায় ফিরে আসে। তাহলে বাহ্যিক বলের সর্বোচ্চ যে মান পর্যন্ত কোনো একটা বস্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুরূপে আচরণ করে সেই মানকে আমরা বলছি ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা। সর্বোচ্চ বল, সর্বোচ্চ বাহ্যিক বলের যে মান পর্যন্ত বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর ন্যায় আচরণ করে তাকে, সেই বাহ্যিক বলের পরিমাণটাকেই বলছি ওই বস্তুর স্থিতিস্থাপক সীমা। যখন স্থিতিস্থাপক সীমাই জানলাম তখন আরো দুটো জিনিস জেনে নেব। সেটা হচ্ছে অসহ ভর কি, অসহ ভর ও অসহ পীড়ন। পীড়ন জানলাম, আমরা জানবো অসহ ভর ও অসহ পীড়ন কি। তাহলে একটা ন্যূনতম বল যেটা প্রয়োগ করলে, কোনো একটা বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটা ভেঙে যায়, বা যদি সরু বস্তু হয় যদি ভর চাপানো হয় তাহলে ছিঁড়ে যায়। তাহলে ন্যূনতম যে পরিমাণ বল
প্রয়োগে কোনো একটি বস্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায় সেই পরিমাণ ভরকে বলছি আমরা অসহ ভর, এবং প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত অসহ ভরকে বলছি আমরা অসহ পীড়ন। ক্লিয়ার? এই টার্মগুলো একটু ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। তাহলে অসহ ভর কি? যে ন্যূনতম বলের প্রভাবে কোনো একটি বস্তু ভেঙে যায় বা ছিঁড়ে যায় তাকে বলছি আমরা অসহ ভর। কোনো বস্তুটির ওপর প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই ধরনের অসহ ভরকে বলছি আমরা অসহ পীড়ন। ক্লিয়ার? তাহলে আমরা পীড়ন কি জানলাম, স্থিতিস্থাপক সীমা কি জানলাম, অসহ ভর কি জানলাম, অসহ পীড়ন কি জানলাম, এর একক ও মাত্রা জানলাম। ওকে, এরপর আমরা জানবো বিকৃতি কি। আমরা আগেই জেনেছি কোনো একটা বস্তুর ওপর বাইরে থেকে বল প্রয়োগ করে বস্তুটির আকার বা আকৃতির পরিবর্তন ঘটানো হয়। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করলে কোনো একটা বস্তুর আকার আকৃতির পরিবর্তন ঘটলে আকার আয়তন আকৃতি প্রভৃতি মাত্রার, প্রতিটা বিষয়কে আমরা একটা মাত্রা বলছি, আকার, দৈর্ঘ্য, আকৃতি, আয়তন, প্রত্যেকটা একটা মাত্রা বলছি আমরা। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো বস্তুর প্রতি একক মাত্রায় যে পরিমাণ মাত্রার পরিবর্তন ঘটে তাকে আমরা বলি বিকৃতি। প্রতি একক মাত্রায় যে পরিমাণ মাত্রার পরিবর্তন ঘটে, কখন ঘটবে? বাহ্যিক বলের প্রভাবে। কোন ক্ষেত্রে ঘটবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে। এভাবে মনে রাখতে হয়। তাহলে বিকৃতি জিনিসটি কি? প্রতি একক মাত্রায় মাত্রার পরিবর্তন। কখন ঘটবে এই মাত্রার পরিবর্তন? বাহ্যিক বলের প্রভাবে। কতক্ষণ সময়ের মধ্যে সেটাকে আমরা ডিফাইন করছি? স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে বাহ্যিক বলের প্রভাবে প্রতি একক মাত্রায় যে পরিমাণ মাত্রার পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। তাহলে কি কি মাত্রার পরিবর্তন ঘটতে পারে? বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো একটা বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন করা যেতে পারে, দৈর্ঘ্য এক প্রকার মাত্রা। আয়তনের পরিবর্তন করা যেতে পারে, আয়তন এক প্রকার মাত্রা। আকৃতির পরিবর্তন করা যেতে পারে, আকৃতি এক প্রকার মাত্রা। বিকৃতিকে এই মাত্রার পরিবর্তনের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে জানবো আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি। কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করে যদি তার দৈর্ঘ্যের পরিবর্তন করা হয় তাহলে প্রতি একক দৈর্ঘ্যের বৃদ্ধিকে আমরা বলছি তার অনুদৈর্ঘ্য বৃদ্ধি। আচ্ছা, ধরছি কোনো একটা বস্তুর দৈর্ঘ্য এল, বাহ্যিক বলের প্রভাবে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে ডেল এল, মানে এল থেকে বেড়েছে ডেল এল পরিমাণ। ছিল এল, বেড়ে হলো ডেল এল, এল ছিল, বেড়ে হলো ডেল এল, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এল। এল দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এল, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? ডেল এল বাই এল। তাহলে এটাই অনুদৈর্ঘ্য বিকৃতি। আয়তন বিকৃতি। কোন একটি বস্তুর ওপর স্থিতিস্থাপক সীমার মধ্যে অবস্থায় বাইরে থেকে বল প্রয়োগ করে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন পরিবর্তন ঘটে তাকে বলছি তার আয়তন বিকৃতি। যদি প্রাথমিক আয়তন ভি হয় এবং বল প্রয়োগে আয়তন বিকৃতি ডেল ভি হয় তাহলে একক আয়তনে আয়তন পরিবর্তন হবে ডেল ভি বাই ভি। প্রতি একক আয়তনে আয়তন পরিবর্তন, তাকে বলছি আমরা আয়তন বিকৃতি। আরেক প্রকার বিকৃতি কৃন্তন বিকৃতি। বাইরে থেকে বল প্রয়োগ করে যদি বস্তুটার আকৃতির পরিবর্তন ঘটে তখন তাকে বলবো আমরা কৃন্তন বিকৃতি। আকৃতির পরিবর্তন। ক্লিয়ার?
বিকৃতির একক ও মাত্রা কি হবে দেখে নেব। আচ্ছা, যদি আমরা অনুদৈর্ঘ্য বিকৃতির কথাই ভাবি বা আয়তন বিকৃতির কথাই ভাবি, দেখা যাচ্ছে যে এর একক কি হবে। তাহলে বিকৃতি ছাড়া বিকৃতিকে আমরা এভাবে লিখতে পারি কি এক কথায়, বিকৃতি মানে মাত্রার পরিবর্তন বাই মাত্রা। তাহলে মাত্রার পরিবর্তন মানে তো ওই মাত্রাই। তাহলে এর একক, এটা দেখতে পাচ্ছি দুটো একই প্রকার রাশির অনুপাত, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, আয়তন বাই আয়তন। তাহলে দুটো একই রাশির অনুপাতের একক কি হবে, এটা একক বিহীন হবে। তাহলে বিকৃতি একটা একক বিহীন রাশি, একই প্রকার রাশির অনুপাত, তার মানে সেটা অবশ্যই মাত্রাবিহীন হবে, মাত্রাবিহীন। তাহলে এখান থেকে আমরা জানলাম বিকৃতি এককবিহীন ও মাত্রাবিহীন রাশি। ক্লিয়ার? ওকে, আসছি নেক্সট পোর্শনে। এবার আমরা জানব স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্র। হুকের সূত্রে কি বলা হলো, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে, সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক। পীড়ন বিকৃতি সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটিই হলো হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ পীড়ন বাড়লে বিকৃতি বাড়বে, পীড়ন কমলে বিকৃতি কমবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যেহেতু এরা পরস্পর সমানুপাতিক, তাহলে এদের অনুপাত ধ্রুবক হবে, পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। ধ্রুবক কে দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, একটি ধ্রুবক। পীড়ন ও বিকৃতির এই অনুপাতকে একটা বিশেষ রাশি দ্বারা উপস্থাপন করা হয় এবং যেটাকে তার স্থিতিস্থাপকতার উপস্থাপক হিসাবেও ব্যবহার করা হয়, সেটি হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক, ওই বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। যেহেতু এটি বস্তু স্থিতিস্থাপকতা ধর্মের উপস্থাপক, তাই এই রাশিটার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়, এই ধ্রুবকটার গুরুত্ব অনেকটা বেশি। তাহলে এই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও মাত্রা কি হয় দেখে নেব। প্রথমত একক, বিকৃতি এককহীন, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হবে পীড়নের একক। যেহেতু বিকৃতি এককহীন, পীড়নের একক কত হবে, সিজিএস পদ্ধতিতে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল, মানেই এটা হচ্ছে কি চাপের একক। এর মাত্রা কি হবে, যেহেতু বিকৃতি মাত্রাহীন, তাহলে এর মাত্রা হবে পীড়নের মাত্রা। এর মাত্রা হবে পীড়নের মাত্রা। সেটা কত কত পেয়েছিলাম আমরা, চাপের মাত্রা যা হয়েছিল m(l⁻⁻1 t⁻²). ক্লিয়ার? তাহলে আমরা হুকের সূত্র কি জানলাম, স্থিতিস্থাপক গুণাঙ্ক কি জানলাম, তার একক ও মাত্রা জানলাম। ওকে, ক্লিয়ার? আসছি নেক্সট পোর্শনে। এবার আমরা জানবো ইয়ং গুণাঙ্ক কি। ইয়ং গুণাঙ্ক হলো এক বিশেষ প্রকারের স্থিতিস্থাপক গুণাঙ্ক। কোনো একটি বস্তুর মধ্যে বাহ্যিক বলের প্রভাবে অনুদৈর্ঘ্য বিকৃতির সৃষ্টি করা হলে স্থিতিস্থাপক সীমার মধ্যে ওই বস্তুর অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ক্লিয়ার? তাহলে এটা কোন একটা বস্তুর যদি আমরা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাই, দৈর্ঘ্যের বিকৃতি ঘটাই, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে ওই অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতিকে বলছি আমরা ইয়ং গুণাঙ্ক। কোন একটা তারের ক্ষেত্রে আমরা এই ইয়ং গুণাঙ্কের রাশিমালা নির্ণয় করব। তাহলে আমরা ইয়ং গুণাঙ্কের রাশিমালা নির্ণয় করি। তাহলে ইয়ং গুণাঙ্ক কি, ক্লিয়ার?
ইয়ং গুণাঙ্কের রাশিমালা নির্ণয়। আচ্ছা, ধরলাম কোনো একটা তার বা স্প্রিং এর মতো কোনো জাস্ট তার ধরছি, সরু সুতো বা সরু তার, যার দৈর্ঘ্য ধরলাম ক্যাপিটাল এল। এই তারটার ওপর এম ভরের একটা বস্তু চাপানো হলো। চাপানো হওয়ার ফলে এর দৈর্ঘ্য এল থেকে বেড়ে হলো ডেল এল। তাহলে মোট দৈর্ঘ্য হলো এল প্লাস ডেল এল। এম ভরের বস্তু চাপানো হয়েছে, তার মানে এর উপর ক্রিয়াশীল নিম্নমুখী বল কত? বলটা হবে এই বস্তুটার ওজন যা হবে, মানে বস্তুটার ভার ওজন, তাহলে এমজি। এটা লিখে ফেলি। এল দৈর্ঘ্যের তারের ওপর তারের, আচ্ছা এই তারটার একটা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, তারটার ব্যাসার্ধ ধরলাম আর। তাহলে আর ব্যাসার্ধের এল দৈর্ঘ্যের তারে এম ভরের বস্তু চাপালে তারটির দৈর্ঘ্য ডেল এল পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে এল দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ডেল এল। এখান থেকে আমরা লিখতে পারি কি, অতএব অনুদৈর্ঘ্য বিকৃতি সমান ডেল এল বাই এল। এল দৈর্ঘ্যে এই পরিমাণ বেড়েছে, একক দৈর্ঘ্য বাড়বে ডেল এল বাই এল। ক্লিয়ার? আচ্ছা, মোট নিম্নমুখী বল সমান এই বস্তুর ওজন এমজি, এম ভরের বস্তুর ওজন মানে এমজি। সে এই পরিমাণ বল ক্রিয়া করছে কি পরিমাণ ক্ষেত্রফলের উপর? তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। তাহলে মোট তারের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের ওপর এই পরিমাণ বল ক্রিয়া করছে। তাহলে অতএব তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল যা হয়, তারের ব্যাসার্ধ ছিল আর, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। অতএব পীড়ন কত হবে? প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলটা ক্রিয়াবলের সমানই হবে। তাহলে পীড়ন সমান হবে এমজি মোট বল বাই মোট ক্ষেত্রফল, এমজি বাই পাই আর স্কয়ার। তাহলে আমরা ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু জানি, ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। পীড়ন কি পরিমাণ পেলাম? এমজি বাই পাই আর স্কয়ার বাই বিকৃতি ডেল এল বাই এল। এখান থেকে লিখতে পারি এমজি এল বাই ডেল এল পাই আর স্কয়ার। এখান থেকে কখনো কখনো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়, সেটা সলভ করতে হয়। ইয়ং গুণাঙ্কের মান দিয়ে দিল, বাকিগুলো দিয়ে দিল, যে কোনো একটা দৈর্ঘ্য বের করতে দিল বা দৈর্ঘ্যের পরিবর্তন বের করতে দিল, এরকম প্রশ্ন আসে। আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ইয়ং গুণাঙ্ক কি, তার রাশিমালা কি? ক্লিয়ার? ওকে। আচ্ছা, যদি কোনো একটা বস্তুর ইয়ং গুণাঙ্কের পরিমাণ বলে দেয়, এটা বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? এটা ক্লিয়ার? কোন একটা বস্তুর ইয়ং গুণাঙ্ক বলে দিল, সাপোজ আমার কাছে ডেটা আছে পিতলের ইয়ং গুণাঙ্ক বলা আছে 9.8 ইন্টু 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। বলতে কি বলছো নিজেরা বলার চেষ্টা করো তো, ভেবে দেখো। তাহলে ইয়ং গুণাঙ্ক 9.8 ইন্টু 10⁻11 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার,
ইয়ং গুণাঙ্ক মানে বুঝতে পারছি তার দৈর্ঘ্যের বিকৃতি ঘটানো হয়েছে। তাহলে পিতলের কোন একটি পিতলের তারের প্রতি একক দৈর্ঘ্যের একক পরিমাণ দৈর্ঘ্যের বিকৃতির জন্য, একক পরিমাণ মানে বিকৃতি যদি এক একক হয়, একক পরিমাণ দৈর্ঘ্যের বিকৃতির জন্য প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে 9.8 × 10⁻11 ডাইন বলের প্রয়োজন। পিতলের তারের প্রতি একক দৈর্ঘ্যের বিকৃতির জন্য, প্রতি একক দৈর্ঘ্য বিকৃতির জন্য বা দৈর্ঘ্য বিকৃতির জন্য প্রতি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে 9.8 × 10⁻11 ডাইন বলের প্রয়োজন। ক্লিয়ার? ওকে, আসছি নেক্সট পোর্শনে। এবার আমরা জানবো স্প্রিং এর বল ধ্রুবক কি। কোনো একটা স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বলকে বলি আমরা ওই স্প্রিং এর বল ধ্রুবক। স্প্রিং এর প্রসারণ সংক্রান্ত হুকের সূত্র থেকে আমরা জানি, যদি কোনো একটা বস্তুর কোনো একটা স্প্রিং এর দৈর্ঘ্য x একক বৃদ্ধির জন্য যদি f পরিমাণ বলের প্রয়োজন হয়, তাহলে f প্রপোর্শনাল টু x বা f ইকুয়াল টু kx বা f বাই x ইকুয়াল টু k প্রতি একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বলকে বলি আমরা স্প্রিং এর বল ধ্রুবক। এখানে এই ধ্রুবক কেই হলো স্প্রিং এর বল ধ্রুবক। ওকে, এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বল এফ, একক পরিমাণ বল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বল হচ্ছে এফ বাই এক্স। প্রতি একক দৈর্ঘ্য কোন একটি স্প্রিং এর প্রতি একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বলকে বলি আমরা ওই স্প্রিং এর বল ধ্রুবক। তাহলে আমরা এই বল ধ্রুবকের একক ও মাত্রাটা দেখে নেব। এর একক হবে বলের একক বাই দৈর্ঘ্যের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন পার সেন্টিমিটার, এসআই একক নিউটন পার মিটার, মাত্রা হবে কি বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা, বলের মাত্রা ml (10⁻⁻2 বাই l। তাহলে কি হচ্ছে m (10⁻⁻2), এটা হলো স্প্রিং এর বল ধ্রুবকের মাত্রা। তাহলে আমরা স্প্রিং এর বল ধ্রুবক কি জানলাম। এই পুরো প্রক্রিয়া অবশ্যই এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে ঘটনাটা ঘটছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং এর দৈর্ঘ্য প্রসারণ প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যত বেশি প্রযুক্ত হবে স্প্রিং তত বেশি প্রসারিত হবে। ওকে, এরপর আমরা স্থিতিস্থাপকতার কতগুলো ব্যবহারিক প্রয়োগ এবং কতগুলি ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহৃত নাম জেনে নেব। এটা হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে ঘটনা। স্থিতিস্থাপক সীমার ঊর্ধ্বে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি খুব দ্রুত ভেঙে যায় বা গুঁড়ো হয়ে যায়, তখন সেই সমস্ত বস্তুকে বলবো আমরা ভঙ্গুর বস্তু। আর সেই ধর্মকে বলবো আমরা ভঙ্গুরতা। স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেলে যদি পীড়নের সাথে সাথে বিকৃতি অনেক বেশি হারে বৃদ্ধি পায়, মানে সামান্য পীড়ন বৃদ্ধিতে যদি বিকৃতি অনেক বেশি বৃদ্ধি হয়, তখন তাকে বলবো আমরা প্রসার্য বস্তু এবং ওই ধর্মকে বলবো আমরা প্রসার্য বস্তু মানে যে বস্তুটা প্রসারিত হয় সেরকম বস্তুকে বলবো আমরা প্রসার্য বস্তু এবং সেই ধর্মকে বলবো প্রসার্যতা। ব্যাপারটা যদি গ্রাফিক্যালি প্লট করি এরকম, স্থিতিস্থাপক সীমার ঊর্ধ্বে পীড়ন আর বিকৃতি যদি এরকম হয়, যখন পীড়ন শূন্য বিকৃতি শূন্য, পীড়ন বাড়ছে বিকৃতি বাড়ছে, এটা স্থিতিস্থাপক সীমা যদি হয়, স্থিতিস্থাপক সীমার ঊর্ধ্বে পীড়ন বাড়ার সাথে সাথে বিকৃতি অনেক দ্রুত বেড়ে যাবে। এই ধরনের গ্রাফ যারা উপস্থাপন করে তাদেরকে বলি আমরা প্রসার্য বস্তু। ওকে, এরপর আমরা স্থিতিস্থাপকতার কতগুলো ব্যবহারিক প্রয়োগ আমরা দেখে নেব। ব্যবহারিক প্রয়োগ, প্রথম কথা আমরা দেখেছিলাম, একদম প্রথমে আমরা যখন আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে সোনাতে পটাশিয়াম মিশিয়ে আমরা স্থিতিস্থাপকতা বৃদ্ধি করি, লোহাতে কার্বন মিশিয়ে আমরা স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে ইস্পাত তৈরি করি। সেই জন্য রেল লাইন, সেতু
বা বড় বড় যন্ত্রাংশ তৈরির সময় আমরা ইস্পাতকে ব্যবহার করি, সেটা অনেক বেশি স্থিতিস্থাপক হয়, ফলে সেটাকে সহজে ভাঙা সম্ভব নয়। প্রসার্য বস্তুগুলোকে ব্যবহার করে আমরা মৃৎশিল্পে কোনো একটা ছাঁচের আকৃতি দিতে পারি, যেমন কাদামাটি, এই সমস্ত বস্তুকে আমরা টেনে বাড়াতে পারি, রাবারকে টেনে বাড়াতে পারি। সেই সমস্ত বস্তুকে আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের মূর্তি তৈরির ক্ষেত্রে, কাদামাটিকে আমরা ব্যবহার করি। এই সমস্ত ক্ষেত্রে আমরা স্থিতিস্থাপকতাকে ব্যবহার করি। এরকম আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাবো আমাদের দৈনন্দিন জীবনে, একটা রাবার থেকে শুরু করে রেল ইঞ্জিন, স্প্রিং তুলাতে ব্যবহৃত স্প্রিং, সবটাই স্থিতিস্থাপকতা ধর্মের উপর নির্ভরশীল। তাহলে এইগুলো হলো স্থিতিস্থাপকতার ব্যবহারিক প্রয়োগ। তাহলে আমরা এই পুরো ক্লাসটাতে স্থিতিস্থাপকতা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, এবং সেই সাথে সাথে আমাদের পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, এবং পরবর্তী নেক্সট চ্যাপ্টারে আমরা যাব। ওকে, বাই বাই।